নমস্কার বন্ধুরা, আনন্দমেলা পুজোবার্ষিকী 1414-তে প্রকাশিত সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা উপন্যাস কাকাবাবুর চোখে জল এর তৃতীয় পর্ব আজ পড়ছি। বিল্টুদের পাশের বাড়ির দুটি মেয়ে পড়ে মডার্ন হাই স্কুলে, আর পার্কের দুপাশে বাড়ির দুটি ছেলে পড়ে সেন্ট লরেন্সে, বিল্টু ডন বস্কোতে। এই পাঁচজন একসঙ্গে স্কুলে যায়। একটা ভাড়ার গাড়ি ওদের তুলে নিয়ে যায়, ছুটির পরে ফিরিয়ে আনে। কোনো দিন ভুল হয় না। তিনটে স্কুলেরই ছুটির সময় মোটামুটি এক। কোনো দিন কারো একটু আগে ছুটি হয়ে গেলে সে অপেক্ষা করে গাড়ির জন্য। বিকেল 4:30-এর কাছাকাছি সময় বাড়ির সামনে একবার হর্ন বাজলেই বিল্টুর মা বুঝতে পারেন যে বিল্টু এসে গিয়েছে। সেই সময় সদর দরজা খোলাই থাকে। একটু পরেই মা শুনতে পান সিঁড়িতে দুপদাপ শব্দ। রিনি কলেজে পড়ে। তার ফিরতে ফিরতে 5:30 বেজে যায়। বাবা অফিস থেকে ফেরেন 7টার পর। বিল্টুর মা জয়ন্তী শুয়ে শুয়ে একটা বই পড়ছিলেন। রিনিকে ঘরে ঢুকতে দেখে তিনি বইটা সরিয়ে রেখে জিজ্ঞেস করলেন, "কী রে, আজ তাড়াতাড়ি ফিরে এলি যে?" রিনি বলল, "তাড়াতাড়ি? এখন 6:45 বাজে।" জয়ন্তী দড়মড় করে উঠে বসে বললেন, 6:45? বিল্টু যে এখনও ফেরেনি। রিনির বুড়ো কুঁচকে গেল। সে আপন মনে বলল, বিল্টু এখনও ফেরেনি? সে চলে এলো বারান্দায়। রেলিংয়ে একটু ঝুঁকে ডাকলো, "খুশি, এই খুশি।" 2-3বার ডাকার পর পাশের বাড়ির বারান্দায় একটি লম্বা মতো ছেলে এসে দাঁড়ালো। সে বলল, "কি বলছেন দিদি?" রিনি বলল, "শিবু, খুশি আর টুসি ফিরেছে স্কুল থেকে?" শিবু বলল, "না গো দিদি, ওদের স্কুলের গাড়ি এখনও আসেনি।" রিনি বলল, "এখনও আসেনি? প্রায় 6টা বাজে। এত দেরি হবে কেন?" শিবু বলল, "আমরাও তো তাই ভাবছি, হয়তো ট্রাফিক জ্যামে আটকেছে। টিভির খবরে বলেছিল পার্ক সার্কাসে নাকি কিসের একটা মিছিল বেরিয়েছে।" রিনি জিজ্ঞেস করল, "ওই ভাড়া গাড়ির ড্রাইভারের কাছে মোবাইল নেই?" শিবু বলল, "আছে তো, কিন্তু আমি তো নাম্বার জানি না, দিদিমণিরা জানেন।" রিনি বলল, "আমার মোবাইলে বোধহয় নম্বরটা তোলা আছে। আচ্ছা, আমি দেখছি।" ঘরের ভিতরে এসে হ্যান্ডব্যাগের মধ্যে মোবাইলটা খুঁজতে খুঁজতে রিনির মনে পড়ল আগের সপ্তাহেই তার পুরনো মোবাইলটা হারিয়ে গিয়েছে। এটা নতুন, এটার মধ্যে কোনো নম্বরই সেভ করা নেই। জয়ন্তী এসে দাঁড়ালেন বারান্দায়। এই রাস্তা দিয়ে অনেক গাড়ি যায়। বিল্টুদের জন্য ভাড়া গাড়িটা সাদা রঙের। ডান দিক দিয়ে কোনো সাদা গাড়ি আসতে দেখলেই জয়ন্তী উদ্গ্রীব হয়ে তাকাচ্ছেন, কিন্তু কোনো গাড়ি থামছে না। একটু পরেই জয়ন্তী অস্থির হয়ে বললেন, "রিনি, এখনও তো এলো না। কী করা যায় বলতো?" রিনি বলল, "ওরা 5জন একসঙ্গেই তো আছে, চিন্তার কিছু নেই। তবু আমি স্কুলে একটা ফোন করে দেখছি।" ডন বস্কো স্কুলে ফোন বেজে গেল। অনেকক্ষণ ছুটি হয়ে গিয়েছে, অফিসে কেউ নেই। এবার একটা সাদা গাড়ি থামল পাশের বাড়ির গেটের কাছে। রিনি এসে দাঁড়ালো বারান্দায় মায়ের পাশে। গাড়ি থেকে নামলো টুসি আর খুশি। বিল্টু তো নামলো না। খুশি আর টুসি নিজেদের বাড়িতে না ঢুকে তাকালো এই বারান্দার দিকে। জয়ন্তী চেঁচিয়ে জিজ্ঞেস করলেন, "বিল্টু নামছে না? ও গাড়ির মধ্যে বসে আছে কেন?" খুশি বলল, "বিল্টু গাড়িতে নেই, ও বাড়ি ফিরে আসেনি।" রিনি বলল, "না তো, ও একলা ফিরবে কি করে? ও তো তোদের সঙ্গেই ফেরে।" গাড়ির ড্রাইভার বিমল রাস্তায় নেমে বলল, "আমি উপরে আসছি মাসিমা।" পাশের বারান্দা থেকে শিবু দেখছে। তার দিকে হাত নেড়ে খুশি আর টুসিও বিমলের সঙ্গে চলে এলো এ বাড়ির দোতলায়। বিমল বলল, "মাসিমা, বিল্টু তো স্কুলে নেই।" জয়ন্তী বললেন, "নেই মানে? কোথায় বিল্টু?" খুশি বলল, "আমাদের যেতে একটু দেরি হয়েছে। গেটের দারোয়ান বলল বিল্টু ওখানেই ছিল, হঠাৎ কোথায় যেন চলে গিয়েছে।"
টুসি বলল। আর একজন দারোয়ান বলল, রাস্তা পেরিয়ে উল্টো দিকে গিয়েছে বোধহয়, দেখো গিয়ে পার্কে। জয়ন্তী বললেন, ও নিজে নিজে রাস্তা পেরোবে? ওই রাস্তায় কত গাড়ি টাড়ি চলে। বিমল বলল, আমরা বারণ করেছি, ও শোনেনি। পার্কে তো ফুটবল খেলা হয়, ও রাস্তা পেরিয়ে গিয়ে সেই খেলা দেখে। টুসি বলল, আজও সেখানে খেলা হচ্ছে। আমরা সকলে মিলে গেলাম, কিন্তু সেখানেও বিল্টু নেই। অনেক খুঁজলাম। জয়ন্তী ঝাঁঝালো গলায় বললেন, তারপর তোমরা বিল্টুকে না নিয়ে চলে এলে? বিমল বলল, আমরা ভাবলাম বিল্টু নিজেই বাড়ি চলে এসেছে। রিনি ধমক দিয়ে বলল, একথা তোমরা ভাবলে কি করে? ওইটুকু ছেলে একা একা বাড়ি ফিরতে পারে? বিমল এবার টুসি আর কুশির মুখের দিকে তাকালো। তারপর কাচুমাচুভাবে বলল, একটা কথা আপনাদের বলা হয়নি। কয়েকদিন আগে। টুসি বলল, গত সোমবার। বিমল বলল, গত সোমবার আমরা বাড়ি ফিরছি। আপনাদের ছেলে তো যেমন জেদি তেমনই সাহসী। এ নিয়ে যেন টুসির সঙ্গে ঝগড়া হয়েছে। গাড়িটা যখন একটা সিগন্যালের লাল আলোয় থেমেছে, বিল্টু অমনি বলল, আমি টুসির সঙ্গে বাড়ি যাব না। বলে সঙ্গে সঙ্গে সে গাড়ির দরজা খুলে নেমে পড়ল। জয়ন্তী একটা বয়ের শব্দ করে উঠলেন। বিমল বলল, নেমেই সে ছেলে উঠে পড়ল একটা রিকশায়। রিকশাওয়ালাকে বলল, এই, আমাকে বাড়ি নিয়ে চলো, সোজা রাস্তা। অন্য কোনো দিকে গেলে স্কেল দিয়ে তোমায় মারব। রিকশাটা চলতে শুরু করেছিল। আমি সামনে গিয়ে সেটাকে আটকালাম, কিন্তু যতই কাকুতি মিনতি করি কিছুতেই সে শুনতে চায় না। সে রিকশাতেই বাড়ি ফিরবে। খুশি বলল, বিল্টুর হাতে একটা স্কেল, সেই স্কেল দিয়ে সে সকলকে মারবে। বিমল বলল, রাস্তায় ভিড় জমে গিয়েছিল। টুসি বলল, তারপর কি হলো জানো তো মাসি? আমার সঙ্গে তো বিল্টুর ঝগড়া হয়েছিল। আমিও টপ করে সেই রিকশায় উঠে পড়ে বললুম, আমার উপর রাগ করেছিস তো? ঠিক আছে, ওই স্কেল দিয়ে আমাকে মার, কিংবা আমিও তোর সঙ্গে এই রিকশায় যাব। খুশি বলল, তাতেও ছেলের রাগ যায় না, সে একাই বাড়ি ফিরবে। তখন আমি আর টুসি দুদিক থেকে যেই কাতুকুতু দিলাম, অমনি হাসতে হাসতে বিমল বলল, তাই ওকে না পেয়ে ভাবলুম, একা রিকশায় বাড়ি ফেরার সাহস যখন হয়েছে, আজও আমাদের দেরি দেখে ও বাড়ি চলে আসতে পারে। রিনি জিজ্ঞেস করল, তোমাদের যেতে দেরি হলো কেন? বিমল বলল, পার্ক সার্কাসের কাছে মিছিলে অনেক গাড়ি আটকে গিয়েছিল, রাস্তার জ্যাম। জয়ন্তী উতলা হয়ে বললেন, কিন্তু রিকশায় এলেও তো এতক্ষণে পৌঁছে যাওয়ার কথা, একেবারে সোজা রাস্তা। বিমল কাচুমুচু হয়ে বলল, আমি গোটা রাস্তা খুব আস্তে আস্তে গাড়ি চালিয়ে এলুম, কোনো রিক্সাতেই বিল্টুবাবু নেই। রিনি বলল, চলো তো বিমল, তোমার গাড়িতেই আমি স্কুল পর্যন্ত একবার ঘুরে আসি, দেখি যদি কোথাও। জয়ন্তী বললেন, আমিও যাব তোর সঙ্গে। রিনি বলল, না মা, তুমি থাকো। তুমি বরং সিদ্ধার্থদাকে একটা ফোন করো। না, থাক, এখনই ফোন করার দরকার নেই, আমি ফিরে আসি, তখনও যদি কোনো খবর না পাই। রিনি নেমে গিয়ে বিমলের গাড়িতে উঠে বসল। এর মধ্যে সন্ধে হয়ে গিয়েছে, আলো জ্বলে উঠেছে রাস্তায়, সব বাড়িতেও আলো জ্বলছে। রাস্তা দিয়ে হাঁটছে অনেক মানুষ, প্রচুর গাড়িও চলছে স্বাভাবিকভাবে। সব কিছুই অন্য দিনের মতো, শুধু বিল্টুর দেখা নেই। রিনি স্কুল পর্যন্ত গেল, গেট একেবারে বন্ধ। উল্টো দিকের পার্কেও ফুটবল খেলা শেষ হয়ে গিয়েছে। তাহলে বিল্টু কোথায় গেল? সে এমনিতেই যতই দুষ্টুমি করুক, একা একা বাড়ির বাইরে কোথাও যায় না। রিনি ফিরে এসে দেখল, জয়ন্তীর দুপাশে বসে আছে টুসি, খুশি আর ওদের মা শিখা টেলিফোন করছে। বিল্টুর ক্লাসের কয়েকটা ছেলের কাছে জানা গিয়েছে যে বিল্টু শেষ পর্যন্ত ক্লাসেই ছিল। ছুটির পর সে কোথায় গিয়েছে তারা জানে না। রিনির বাবার অফিস সল্ট লেকে, এক একদিন তার ফিরতে বেশ দেরি হয়ে যায়। আজ তিনি বলে গিয়েছেন তার জরুরি মিটিং আছে। এখনই তাকে খবর দিলে তিনি ব্যস্ত হয়ে পড়বেন, কাজ শেষ না করেই নিশ্চয়ই চলে আসবেন।
তার আগে রিনি ফোন করলো তার দিদির বাড়িতে। স্নিগ্ধা জিজ্ঞেস করলো, কী রে রিনি, হাঁফাচ্ছিস কেন? কি হয়েছে? সিঁড়ি দিয়ে পড়ে গিয়েছিস? রিনি বলল, না দিদি, শোনো, একটা ব্যাপার হয়েছে। আগেই ভয় পেয়ে যেও না। মানে বিল্টু এখনও স্কুল থেকে ফেরেনি, আর সকলে ফিরে এসেছে। স্নিগ্ধা ভয় পেয়ে চেঁচিয়ে উঠল, হ্যাঁ, কী বলছিস? বিল্টু, কি হয়েছে? অ্যাক্সিডেন্ট? স্নিগ্ধার কাছ থেকে ফোনটা নিয়ে সিদ্ধার্থ জিজ্ঞেস করলো, কি হয়েছে রে রিনি? তোর দিদির তো মনে হচ্ছে হার্ট অ্যাটাক হবে। বিল্টু কোথায়? কখন অ্যাক্সিডেন্ট হয়েছে? রিনি বলল, অ্যাক্সিডেন্ট হয়েছে কি না জানি না। যে গাড়িটা বিল্টুকে স্কুল থেকে আনতে যায় সে গাড়িতে বিল্টু আসেনি। ওরা তাকে খুঁজে পায়নি। সবটা শোনার পর সিদ্ধার্থ বলল, শোন, এখন মাথা ঠান্ডা রাখতে হবে। অনেক কিছুই হতে পারে, আবার হয়তো কিছুই হয়নি। এখনই হয়তো কেউ বিল্টুর হাত ধরে পৌঁছে দিতে পারে। এরকম হয়, আমি তোর দিদিকে নিয়ে 8 ঘন্টার মধ্যে তোদের বাড়িতে পৌঁছে যাব। তার আগে 2-1টা হাসপাতালে খোঁজ নিতে হবে। সিদ্ধার্থ রেখে দেওয়ার একটু পরেই আবার বেজে উঠল ফোন। এবার একটি অচেনা কণ্ঠ প্রথমেই বলল, পুলিশে খবর দেননি তো? দিলেও অবশ্য পুলিশ এত তাড়াতাড়ি কোনো অ্যাকশন নেয় না। শুনুন। রিনি জিজ্ঞেস করলো, আপনি কে বলছেন? ভদ্রলোকটি বললেন, আমার নাম সুপ্রিয় রায়। আপনার ভাই আমার কাছে আছে, চিন্তার কিছু নেই, একটু পরেই ফেরত যাবে। রিনি আবার জিজ্ঞেস করলো, আমার ভাই আপনার কাছে গেল কি করে? আপনাকে তো আমি চিনতে পারছি না। সুপ্রিয় রায় বললেন, আমায় চিনবেন কি করে? আমিও তো আপনাকে চিনি না। একটু আগে আপনার ভাইয়ের কাছে আপনার নাম শুনলাম, ফোন নাম্বারটাও জেনে নিলাম। রিনি বলল, আমার ভাইকে আপনি আগে চিনতেন? সুপ্রিয় বললেন, না। আজ বিকেলবেলা ছেলেটি একটি পার্কের সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিল, এমন সময় একটা স্কুটারের সঙ্গে ওর ধাক্কা লাগে। যে চালাচ্ছিল তার খুব দোষ নেই, ছেলেটি হঠাৎ দৌড়ে এসে পড়েছিল। ধাক্কা লেগে ছেলেটি ছিটকে পড়ে যায়, তাতে ওর মাথা ফেটে। আরে শুনুন শুনুন, তেমন সিরিয়াস কিছু নয়। ছোটো ছেলেমেয়েদের মাঝে মাঝে ওরকম মাথা ফাটে, তাতে এমন কিছু হয় না। খানিকক্ষণ অজ্ঞান হয়েছিল, এখন জ্ঞান ফিরেছে, দিব্যি কথা বলছে, 1 গ্লাস গরম দুধও খেলো। রিনি বলল, বিল্টু আপনার কাছে আছে। আপনার বাড়ি কোথায়? সুপ্রিয় বললেন, এই তো ব্যাগবাগানে। আমি ডাক্তার, এখানেই আমার চেম্বার। সেই স্কুটার চালকই আমার কাছে পৌঁছে দিল। আমি ভালো করে পরীক্ষা করে দেখেছি, সব ঠিকঠাক আছে, হার্ট আর কিছু ভাঙেনি, চিন্তা করবেন না। কারণ থানা পুলিশ করে কোনো লাভ নেই। এখনই আমার চেম্বার বন্ধ হবে। আমি নিজে গিয়ে ওকে পৌঁছে দিয়ে আসছি, বড়জোর 8 ঘন্টা লাগবে। রিনি বলল, আপনি কেন কষ্ট করে আসবেন? আপনি যথেষ্ট উপকার করেছেন। আপনি ঠিকানাটা বলুন, আমরাই ওকে নিয়ে আসছি। সুপ্রিয় বললেন, কষ্টের কি আছে, আমি ওই পথ দিয়েই যাব। ছেলেটিকে আমার বেশ পছন্দ হয়েছে। রিনি বলল, ডাক্তার রায়, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাদের জন্য যা করলেন। সুপ্রিয় হেসে বললেন, দাঁড়ান, আগে পৌঁছে দিই, তারপর তো ধন্যবাদ দেবেন। শুধু ধন্যবাদ দিলে চলবে না, মিষ্টি খাওয়াতে হবে। ঠিক 8 ঘন্টা থেকে 40 মিনিটের মধ্যে। ফোনটা রেখে দেওয়ার পর রিনির চোখে জল এসে গেল। খুব আনন্দের সময় এরকম হয়। জয়ন্তী অন্য একটা রিসিভারের সব শুনেছেন। তিনি এসে জড়িয়ে ধরলেন রিনিকে। রিনি বলল, দেখো, পৃথিবীতে এখনও কত ভালো মানুষ আছেন। এই ডাক্তারটি বিল্টুকে সুস্থ করে তুলেছেন, আবার নিজে পৌঁছে দিতে আসছেন, বিল্টুকে দুধও খাইয়েছেন। জয়ন্তী বললেন, বাড়িতে তো কিছুতেই দুধ খেতে চায় না, ওখানে কে নিল? রিনি বলল, ডাক্তাররা জানেন কি করে খাওয়াতে হয়। জয়ন্তী জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে, কতটা মাথা ফেটেছে? অজ্ঞান হয়ে গিয়েছিল? রিনি বলল, খুব বেশি নয় নিশ্চয়ই, তাড়াতাড়ি জ্ঞান ফিরেছে। গত মাসেও তো বিল্টুর একবার মাথা ফেটেছিল। এ ছেলেকে আরও শক্ত করে সামলে রাখতে হবে মা। জয়ন্তী বললেন,
আমার এখনো বুক কাঁপছে, ভাবতেই পারছি না। স্কুটারের ধাক্কাকে রাস্তায় অজ্ঞান হয়ে পড়েছিল ছেলেটা, এখন যে কি অবস্থায় আছে। রিনি বলল, আর আধ ঘন্টার মধ্যেই তো দেখতে পাবে। এরপর শুধু প্রতীক্ষা। এখন প্রতিটি মিনিটই মনে হয় খুব লম্বা। রাস্তায় যে কোনো গাড়ি থামলেই দৌড়ে যেতে হয় বারান্দায়। এর মধ্যে আবার লোডশেডিং হয়ে গেল। সমস্ত পাড়া জুড়েই অন্ধকার। সময় যেন আর কাটতেই চায় না। আলোর চেয়ে অন্ধকারকে আরও বেশি লম্বা মনে হয়। ঘরের মধ্যে গরম, তাই মা আর মেয়ে দুজনেই বারান্দায় দাঁড়িয়ে। একসময় বেজে উঠল ফোন। অন্ধকারে জনজন শব্দটাও যেন বেশি জোরালো। এবারে ফোন ধরলেন জয়ন্তী। তিনি হ্যালো বলতেই একটি গম্ভীর কণ্ঠ জিজ্ঞেস করল, এ বাড়িতে কি কোনো পুরুষ মানুষ নেই? জয়ন্তী বললেন, আপাতত কেউ নেই। আপনি কি বলতে চান আমাকে বলতে পারেন। সেই গম্ভীর কণ্ঠ বলল, আপনাকে বললে ঠিক কাজ হবে না। ব্যবসা বাণিজ্যের ব্যাপার। আপনাদের ছেলে এখন আমাদের কাস্টডিতে আছে। আপনারা তাকে ফিরে পেতে চাইলে কয়েকটি শর্ত মানতে হবে। জয়ন্তী চমকে উঠে বললেন, আপনি কে বলছেন? আপনি ডাক্তার সুপ্রিয় রায়? গম্ভীর কণ্ঠ বিরক্তভাবে বলল, কে সুপ্রিয় রায়? জয়ন্তী বললেন, আপনি একটু আগে ফোন করেননি? আপনি যে বললেন আপনি আমার ছেলেকে নিয়ে আসছেন। লোকটি বলল, কে ওই সব বলেছে? আমি জানি না। আপনার ছেলে এখন আমার কাছে। তাকে এখন ফেরত পাওয়া যাবে না। জয়ন্তী চিৎকার করে বলে উঠলেন, এসব কি বলছেন? কে আপনি? লোকটি বলল, এই জন্যই মেয়েদের সঙ্গে আলোচনা করা যায় না। আপনার হাজব্যান্ড কখন ফিরবেন? বাড়ির সামনে একটা গাড়ি এসে থামল। রেলিং থেকে ঝুঁকে রিনি দেখতে চাইল সেই গাড়ি থেকে বিল্টু নামছে কিনা। তারপর চেঁচিয়ে বলল, মা, দিদি, সিদ্ধার্থ দাদারা এসে গিয়েছে। আমি নিচে গিয়ে দরজা খুলে দিচ্ছি। টেলিফোনের লোকটি বলল, ঠিক আছে, আমি আবার 2 ঘন্টা পরে ফোন করব। জয়ন্তী বললেন, না না, ধরুন, এসে গিয়েছে। লোকটি বলল, কে এসে গিয়েছে? আপনার স্বামী ছাড়া অন্য কারোর সঙ্গে আমি কথা বলবো না। জয়ন্তী বললেন, এ আমাদের বাড়ির জামাই, বাড়ির ছেলেরই মতো। ও সব কিছুর দায়িত্ব নিতে পারে। লোকটি বলল, আমি আর ঠিক 30 সেকেন্ড ফোন ধরে রাখব। জয়ন্তী চেঁচিয়ে বললেন, সিদ্ধার্থ, তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি এসো। এক লাফে 2-3টে সিঁড়ি পেরিয়ে সিদ্ধার্থ উঠে এলো দোতলায়। অন্ধকারের মধ্যে হুচট খেল একবার। জয়ন্তীর উঁচু করা হাত থেকে ফোনটা নিয়ে সে বলল, হ্যালো, সিদ্ধার্থ গো স্পিকিং। গম্ভীর গলার লোকটি বলল, আমি একটা বিজনেস কোম্পানি থেকে বলছি। প্রথম কথাই হলো, আপনাদের বাড়ির ছেলে বিল্টু আমাদের কাছে আছে। সে বেশ ভালো আছে, তার জন্য চিন্তা করার কোনো কারণ নেই। পাশ থেকে জয়ন্তী বললেন, ওর মাথা ফেটেছে। লোকটি বলল, না, মাথা টাথা ফাটেনি, গায়ে একটু ধুলোও লাগেনি। শুনুন, বেশি সময় নেই। সিদ্ধার্থ জিজ্ঞেস করল, আপনাদের কিসের বিজনেস? লোকটি বলল, অর্ডার সাপ্লাই। অনেক কিছু সাপ্লাই করি, তার মধ্যে ছোটো ছেলেদের বাজার দর খুব ভালো। সিদ্ধার্থ বলল, বাজার দর মানে? আপনারা ছোটো ছেলেদের দরে দরে বিক্রি করেন? লোকটি বলল, আমরা ধরি না, ওসব ঝামেলায় আমরা যাই না। অন্য লোকেরা ধরে, তারপর আমাদের কাছে বিক্রি করতে দিয়ে যায়। আমরা কমিশন নিই। আর প্রশ্ন করবেন না, পরপর যা বলি শুনে যান। কাগজ কলম থাকলে লিখেও নিতে পারেন। রিনি দৌড়ে পাশের ঘর থেকে একটা ছোট্ট টেপ রেকর্ডার এনে নিঃশব্দে রাখলো ফোনের পাশে। সিদ্ধার্থ বলল, কাগজ কলম লাগবে না, আপনি বলুন, আমার মনে থাকবে। লোকটি বলল, প্রথম কথা হলো, আমি কোথা থেকে ফোন করছি তা কোনো ক্রমেই খুঁজে বের করা সম্ভব নয়। পৃথিবীর কোনো পুলিশই পারবে না। সুতরাং এখানকার পুলিশদের জানালে কোনো লাভই হবে না। 2 নম্বর, পুলিশকে জড়ালে আপনাদের বিপদই হবে। পুলিশকে কিছু জানাবেন না। 3, যে বেশি দাম দেবে তাকেই আমরা জিনিস বিক্রি করব। এটাই তো ব্যবসার নিয়ম। ছোটো ছেলেদের বিদেশে খুব চাহিদা, তবে কম বয়সের ছেলে হলে আগে আমরা বাবা মায়ের কাছেই অফার দিই। ছেলের দাম ধরা হয়েছে 20 লাখ টাকা। আগামী 5 দিনের মধ্যে পুরো টাকা দিয়ে দিলে ছেলেকে আমরা নিখুঁত অবস্থায় ফেরত দেব। কোয়ালিটি গ্যারেন্টিড। ছেলে হাসতে হাসতে ফিরে আসবে। 4,
টাকা দেওয়ার ব্যাপারে কোনো গণ্ডগোল করলে কিংবা পিছনে পুলিশ নিয়ে এলে আপনাদের ছেলের প্রাণের দায়িত্ব আমরা নিতে পারবো না। ওকে, এটা ভালো করে মনে রাখতে হবে। ছেলেকে ফিরে পেতে হলে টাকাটা দিতে হবে, এছাড়া আর কোনো অল্টারনেটিভ নেই। সিদ্ধার্থ এর মধ্যে বলে উঠল, কিন্তু এত টাকা আমরা দেব কি করে? আমরা কি দোষ করেছি? লোকটি বলল, নো কোয়েশ্চন, নো কোয়েশ্চন। আমি যা বলবো শুনে যান। টাকাটা কবে, কখন আর কোথায় দিতে হবে তা আমরা দুদিনের মধ্যে জানিয়ে দেব। 20 লাখ টাকা। সিদ্ধার্থ বলল, শুনুন শুনুন, এর মধ্যে যদি আপনাদের সঙ্গে কথা বলতে হয় তাহলে কোথায় যোগাযোগ করব? বিল্টুর বাবা এখনো কিছু জানেন না। তিনি যদি কথা বলতে চান আপনাদের সঙ্গে, কোন নম্বরে আপনাদের পাবো? লোকটি ঠিক দুবার শুকনোভাবে হা হা করে হাসলো, তারপর বলল, খুব চালাক তাই না? আমরা একটা নাম্বার দেব, অমনি একজাক পুলিশ গিয়ে সেখানে হাজির হবে। না 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 না, আমাদের সঙ্গে যোগাযোগ করার কোনো দরকার নেই, আমরাই যোগাযোগ করব। এবার শেষ দরকারি কথা, আপনাদের এক কোড়া আত্মীয় আছে, রাজা রায়চৌধুরী, অনেকে তাকে কাকাবাবু বলে। সে লোকটা যেন কোনো ক্রমেই এর মধ্যে মাথা না গলায়। তাকে আপনারা জানিয়ে দেবেন, তার উপর আমরা নজর রাখছি। সেই রাজা রায়চৌধুরী কোনো রকম কায়দা কানুন করতে গেলে ছোটো ছেলেটির জীবন সম্পর্কে আমাদের আর দায়িত্ব থাকবে না। প্রথমে তার ডেড বডি ডেলিভারি দেওয়া হবে, তারপর রাজা রায়চৌধুরী খুন হবে। ক্লিয়ার? বুঝলেন তো? আপনাদের ভালোর জন্যই রাজা রায়চৌধুরীকে দূরে রাখুন। ঠিক আছে, আজ এই পর্যন্ত। ফোন বন্ধ হয়ে গেল। ধন্যবাদ। পরবর্তী পর্ব আগামী দিন।